আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি চিত্তচিরে চৈত্র মাস পর্ব 2। লেখনীতে মম সাহা, পরিবেশনায় পারভিন। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংবর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তন্মধ্যে ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে। কোনো রকমের উচ্চবাচ্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? বাহার যে সবে একটি অদ্ভুত কাজ করেছে, সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মহিনের দিকে তাকালো। বাহার সোজাসাপটা উত্তর দেবে না, সেটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, কি করেছো মহিন? ততক্ষণে মহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার পকেটে হাত গুজেই হাসল, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল। হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা। সূর্যের তেজ বাড়ল, সাথে তরতর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকের বাঁ পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা 2 পা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে, বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কম হতভম্ব বোধহয় হলো না। বাহার যেন অদৃশ্যভাবে চরটা তাকিয়েই দিল। নুরুল আলমের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কর্নিশ ঘেঁষে অনবরত কাক সরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায়ও শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকেই অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চটটা মারল মহিনের ডান গালে, এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটাই ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবার নেহাতি ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়ে ভয়ে রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণেই কিছুই করেন না, আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামলো। তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদের স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজেই রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ, ঝুটঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্ভীক ভবকে প্রস্থান করলেন। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চরটা যুক্তিযুক্ত হয়। যেমন নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ, ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবার মতন ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়ের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা, এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন।
ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর, হ্যারাসমেন্টের যায় জেলের ঘানি টানবেও, ব্যবস্থা করুন। উৎসব মুখর পরিবেশটা হুট করে ভয়ে ভয়ে রূপ ধারণ করলো। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর রাঁধে দিল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তন্মধ্যে ছিছি শুরু করলো, তিলকে তাল বানালো। অহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছুড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন, গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবেই মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো।